প্রজেক্টের পর্দার দিকে তাকাও সবাই। কি দেখতে পাও তোমরা? পর্দায় কি দেখা যায়? পর্দায় কতগুলো প্রাণী দেখা যায়, তাই না? বিভিন্ন ধরনের কতগুলো প্রাণী দেখা যাচ্ছে। এই প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের বৈশিষ্ট্য কি একরকম? এদের চলন, বসবাস সবকিছুই আলাদা আলাদা, তাই না? দেখে কি মনে হচ্ছে? কোনোটা দেখো, কোনোটা সমুদ্রে বাস করে, কোনোটা স্থলে বাস করে, তাই তো? কোনোটা মরুভূমিতে বাস করে, এক একজন কোনোটা সুন্দরবনে বাস করে। প্রাণীগুলো একটার সাথে আরেকটার মিল থাকতেও পারে, আবার মিল নাও থাকতে পারে। এরকম হচ্ছে প্রায় বিজ্ঞানীরা 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার করেছে, ঠিক আছে? এই 13 লক্ষ প্রাণীর প্রজাতির মধ্যে কোনো কোনো প্রাণীর একটার সঙ্গে আরেকটার বৈশিষ্ট্যের মিল আছে, আবার কোনোটা নেই। এই জন্যে বিজ্ঞানীরা মানে সহজে এদেরকে জানার জন্য, এদেরকে মানে বোঝার জন্য যাদের মিল আছে, যেসব প্রাণীদের মিল আছে তাদেরকে এক একটা পর্বে অন্তর্ভুক্ত করছে। এভাবে এই প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। তাহলে এই প্রাণীগুলো দেখে এবং আমার আলোচনা শুনে তোমাদের কি মনে হয় আজকের পাঠ কি হতে পারে? প্রাণী জগতের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু পর্দায় দেখি, ঠিক আছে? দেখো আমাদের আজকের পাঠ কি হতে পারে। আমাদের আজকের পাঠ হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও আর্থপটা পর্ব। তার মানে আজকে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং আর্থপটা পর্ব নিয়ে আলোচনা করব। প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টি, ঠিক আছে? মেজর পর্ব 9টি, এর মধ্যে হচ্ছে ওটাকে মেরুদণ্ডী, বাকি 8টি হচ্ছে অমেরুদণ্ডী। একটা পর্ব সেটা হচ্ছে মেরুদণ্ডী এবং বাকি 8টি হচ্ছে অমেরুদণ্ডী। তার মানে হচ্ছে শুধুমাত্র 5টা পর্বের প্রাণীদের মেরুদণ্ড আছে। আর আমরা মানুষরা তাহলে কোন পর্বে অন্তর্ভুক্ত হলাম? 5টা পর্বে, তাই তো? আর ইনমেজর পর্ব হচ্ছে 24টি। দেখো মেজর পর্ব 9টি, এখানে মেজর পর্ব পরিফেরা, মিডিয়া, ল্যাটিনাইটাস, লেমাটা, অ্যানিলিটা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মা, অর্ডাটা। এখানে 8টি হচ্ছে অমেরুদণ্ডী, আর শুধুমাত্র 5টা হচ্ছে মেরুদণ্ডী। বলা যাচ্ছে এই যে 9টা পর্ব, মেজর পর্ব মোট 9টা, তাই তো? পর্ব কয়টা? ম্যাম একটি কর্ডাটা পড়বে। একটা পর্ব হচ্ছে কর্ডাটা, সেটা হচ্ছে মেরুদণ্ডী, আর বাকি 8টা অমেরুদণ্ডী প্রাণী। বাকি 8টা অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? মানজিতে বলো ইনমেজর পর্ব কয়টা? 24টি। ইনমেজর পর্ব 24টি। বলো প্রাণী জগতের এই যে 9টা পর্ব, এটা কোন জগতের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। আর এই 8টা পর্বের মধ্যে সব থেকে এই যে আর্থ্রোপোডা, খেয়াল করছো? এই যে আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বড় পর্ব। আজকে আমরা এই আর্থ্রোপোডা নিয়ে একটু আলোচনা করব, সবাই একটু খেয়াল করো। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সব থেকে বড় পর্ব। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের স্বভাব কেমন? এরা হচ্ছে পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে পারে, ঠিক আছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। এই প্রাণীগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো। এদের মস্তক, বক্ষ, উদর এই 3টি অংশে শরীর বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষ ও অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত কয়েকটা প্রাণীর নাম বলো তো? প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, তারপরে হচ্ছে তোমার প্রজাপতি, তেলাপোকা, তারপরে কাঁকড়া। এদের যে এরা প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা প্রাণী, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা প্রাণী হলো এদের যে আর্থ্রোপোডা পর্বে যে বৈশিষ্ট্য দেখলাম আমরা, এই বৈশিষ্ট্যের সাথে এদের বৈশিষ্ট্য মিলে যায় না? এখন যদি আমরা এই যে প্রত্যেকটা প্রাণী যদি আলাদা আলাদা করে এদের বৈশিষ্ট্য জানার চেষ্টা করতাম,
তাহলে অনেক সময় লাগতো কি না, এবং সেটা অনেক বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্যের মিল আছে যেসব প্রাণীর মধ্যে, এই বৈশিষ্ট্যের মিল দেখে দেখে যখন এদেরকে একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় তখন তাদের সম্পর্কে জানা বোঝা খুব সহজ হয়ে যায় কি না? সহজ হয়ে যায় না? প্রত্যেকটা প্রাণী সম্পর্কে একটা একটা করে আলাদাভাবে জানার থেকে তাদেরকে একই শ্রেণীভুক্ত করে যখন বৈশিষ্ট্য অনুসারে জানা যায় তখন কষ্টও কম হয়ে যায় এবং সহজে এবং অতি দ্রুত সে বিষয়ে জানা যায়। বুঝছো? এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের উপকারিতা আর কি। তাহলে শ্রেণীবিন্যাসের প্রয়োজন আছে কি না? আছে। শ্রেণীবিন্যাস প্রাণী সম্পর্কে যে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস সেটা প্রাণী জগৎ সম্পর্কে জানা বোঝায় সহজ করে দেয় না? কতটা সহজ করে? অনেক সহজ করে। তার মানে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক, তাই তো? এই যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখছো, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে। এই বৈশিষ্ট্য তোমাদের যখন প্রশ্ন করা হবে, এই বৈশিষ্ট্যগুলো থেকে দেখা যাচ্ছে একটা বৈশিষ্ট্য দেওয়া থাকলো, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো থেকে দেওয়া থাকলো, তোমাকে এই বৈশিষ্ট্য দিয়ে বললো যে এই বৈশিষ্ট্য অনুসারে এই বৈশিষ্ট্য যে পর্বের সঙ্গে মিলে সেই পর্ব সম্পর্কে ব্যাখ্যা করো বা সেই পর্ব সম্পর্কে বিশ্লেষণ করো, ঠিক আছে? তাহলে তুমি যখন এই বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে যে এই বৈশিষ্ট্যটা হচ্ছে আত্মপটা পর্বের অন্তর্ভুক্ত, তখন তোমাকে বলতে হবে যে এই বৈশিষ্ট্য আত্মপটা পর্বের সঙ্গে মিলে যায়, সুতরাং এটা হচ্ছে আত্মপটা পর্বের বৈশিষ্ট্য। তখন তুমি আত্মপটা পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করবা, ব্যাখ্যা করবা, ঠিক আছে? বোঝা গেছে? একইভাবে তোমাকে উদাহরণ দিয়ে বলতে পারে যে হচ্ছে দেখা যাচ্ছে মনে করো একটা চিংড়ি মাছের চিত্র দেওয়া থাকলো, চিংড়ি মাছের চিত্রটা দেওয়ার পরে তোমাকে মানে প্রশ্ন আসলো যে এই প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত, সেই পর্ব সম্পর্কে বিশ্লেষণ করো বা তার বৈশিষ্ট্যগুলো লিখো, ঠিক আছে? তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি জানতে পারলাম? আজকের পাঠ থেকে আমরা জানলাম যে হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম, প্রাণী জগতে কয়টা পর্ব আছে সেটা সম্পর্কে জানলাম, এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে গুরুত্ব সেটা সম্পর্কে জানলাম, এবং আর কি জানলাম? আত্মপটা পর্ব সম্পর্কে, ঠিক আছে? তোমরা এইগুলো বাড়ি থেকে খুব ভালো করে পড়ে আসবা। সবাইকে ধন্যবাদ।